Hello everyone, this is Gary from GSSC Study Center, Green Spectrum Study Center. আজকে আমরা পলিটিক্যাল সায়েন্স, ইন্ডিয়ান পলিটি এবং ইকোনমিক্সের বেশ কিছু কোশ্চেন সম্বন্ধে আলোচনা করব। প্রথম সিরিজে আমরা ইন্ডিয়ান পলিটির বিভিন্ন রকম কোশ্চেন সম্বন্ধে আলোচনা করেছিলাম। আজকে তার দ্বিতীয় পর্ব। আজকে আমরা 8 নম্বর কোশ্চেনটা আলোচনা করব। এই সমস্ত কোশ্চেনগুলো প্রত্যেকটা পরীক্ষায় ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন, স্টেট পাবলিক সার্ভিস কমিশন এবং আমাদের এসএসসি, সিজিএল, সিএইচএসএল, এমটিএস প্রত্যেকটা পরীক্ষার ক্ষেত্রে এই কোশ্চেনগুলো অত্যন্ত ইম্পর্টেন্ট। সুতরাং এই কোশ্চেনগুলো যদি আমরা বিশদে এক্সপ্লেন করে বুঝতে পারি তাহলে এগুলো আমাদের আগামী প্রত্যেকটা পরীক্ষার ক্ষেত্রে এগুলো খুব কাজে দেবে। তাই সুতরাং সবাইকে কোশ্চেনগুলো অ্যান্সারগুলো উইথ এক্সপ্লেনেশন দেখার জন্য অনুরোধ করা হচ্ছে। 8 নম্বর কোশ্চেন এখানে বলা হয়েছে, হুইচ অফ দ্য ফলোয়িং প্রভিশনস অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া হ্যাভ এ বিয়ারিং অন এডুকেশন। আমরা জানি আমাদের সংবিধান 1950 সালের 26শে জানুয়ারি বলবৎ হয়েছিল, কেম ইনটু ফোর্স in India, our constitution in the year of 1950, 26th January. এই যে সংবিধান যেটা এসেছিল আমাদের, সেই সংবিধানের মধ্যে ইনিশিয়ালি যে সংবিধান ছিল, তারপরে সেই সংবিধানটা অরিজিনাল সংবিধান পরবর্তীকালে বিভিন্ন অ্যামেন্ডমেন্ট মানে সংশোধন হয়েছে, কিছু অ্যাড হয়েছে, কিছু সাবস্ট্র্যাক্ট হয়েছে বা ডিলিট হয়েছে। যাই হোক, আমাদের সেই সংবিধানের মধ্যে কোথায় কোথায় আমরা শিক্ষা সম্বন্ধে জানতে পারি বা শিক্ষা সম্বন্ধে আমাদের সংবিধানে উল্লেখ করা আছে। 1 নম্বর যেটা আছে সেটা হলো পয়েন্ট, যেটা ডিপিএসপি, দ্যাট ইজ ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি, অর্থাৎ রাষ্ট্র পরিচালনা করার নির্দেশাত্মক নীতি, ডিপিএসপি। আমাদের সংবিধান যখন তৈরি হয়েছিল, অরিজিনাল যে সংবিধান ছিল তার মধ্যে 395টা আর্টিকেল ছিল এবং 8টা শিডিউল ছিল। সেই 395টা আর্টিকেলের মধ্যে আর্টিকেল 36 থেকে শুরু করে আর্টিকেল 51 পর্যন্ত আমরা ডিপিএসপি পাই। আমরা পার্ট 1 যেটা আছে আমাদের ইন্ডিয়ান সংবিধান, ইন্ডিয়ান কনস্টিটিউশনের পার্ট 1-এ আমরা পাবো ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি। সেকেন্ড পার্টের মধ্যে আমরা পাবো কি সিটিজেনশিপ, দ্যাট ইজ 5 থেকে 11 পর্যন্ত। তারপরে আমরা পার্ট 3-তে গিয়ে পাবো ফান্ডামেন্টাল রাইটস বা মৌলিক অধিকার, সেটা আমরা পাবো 12 থেকে আর্টিকেল 12 থেকে আর্টিকেল 35-এর মধ্যে। এবং আমাদের এখানে যে কোশ্চেন আছে ডিপিএসপি, সেই ডিপিএসপিটা আমরা পাবো আর্টিকেল 36 থেকে আর্টিকেল 51-এর মধ্যে। এটা আমাদের পার্ট হলো 4, পার্ট 4 অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। ফ্রম আর্টিকেল 36 to 51 we will see our DPSP, Directive Principles of State Policy. এই ডিপিএসপির মধ্যে বিভিন্ন রকম আর্টিকেল রয়েছে। কিছু আর্টিকেল আছে যেগুলোকে বলা হয় গান্ধিয়ান প্রিন্সিপালের আর্টিকেল, যেমন পঞ্চায়েত আর্টিকেল 40-র মধ্যে রয়েছে, কটেজ ইন্ডাস্ট্রি, কোঅপারেটিভ ইনস্টিটিউশন, এই সমস্ত কিছু হলো গান্ধিয়ান পলিসির ওপর ভিত্তি করে তৈরি হয়েছে। কাউ স্লটার, এটাও গান্ধীজির অনুপ্রেরিত হয়ে আমাদের এই গান্ধিয়ান কিছু আর্টিকেল রয়েছে। কিছু আর্টিকেল রয়েছে সোশ্যালিস্ট আর্টিকেল, আবার কিছু আর্টিকেল রয়েছে লিবারেটিভ আর্টিকেল। এখানে আমাদের ডিপিএসপিটা আমরা আর্টিকেল 45-এর মধ্যে এডুকেশনের কথা পাই। আর্টিকেল 45-এর মধ্যে বলা রয়েছে প্রত্যেকটা শিশুকে, যাদের বয়স ইন বিটুইন 0 to 6, তাদেরকে শিক্ষা দিতে হবে, বেসিক এডুকেশন দিতে হবে। সুতরাং
আর্টিকেল 45-এ আগে ছিল 6 থেকে 14 বছর বয়স পর্যন্ত প্রত্যেকটা শিশু শিক্ষার অধিকারকে সুনিশ্চিত করতে হবে, সেটা পরবর্তীকালে 21A-তে ফান্ডামেন্টাল রাইটস হিসাবে রাইট টু এডুকেশন এটা চলে যায়। কিন্তু ওই আর্টিকেলটা তখন শিক্ষার যে ব্যাপারটা 0 থেকে 6 বছর বয়স পর্যন্ত শিক্ষার অধিকারের কথা আর্টিকেল 45-এর মধ্যে বলা আছে। 2 নম্বর হলো, তাহলে আমরা 1 নম্বর ডিপিএসপির মধ্যে আমরা পেয়ে গেলাম যে আমাদের এডুকেশনের কথা বলা রয়েছে। সেকেন্ড হলো রুরাল অ্যান্ড আরবান লোকাল বডিজ। হোয়াট ইজ দ্য মিনিং অফ রুরাল অ্যান্ড আরবান লোকাল বডিজ? রুরাল লোকাল বডিজ বলতে আমরা এখানে পঞ্চায়েত সিস্টেমকে বুঝব। 3 টায়ার পঞ্চায়েত সিস্টেম, যেটাকে বলা হয় ফেডারেশন উইদিন ফেডারেশন। যাই হোক, এগুলোর ডিটেলস আমরা পঞ্চায়েত রাজ বলে একটা অধ্যায় আছে সেখানে আলোচনা করব। আর আরবান লোকাল বডিজ বলতে এখানে বোঝানো হয়েছে মিউনিসিপ্যালিটিকে। গান্ধীজি বলেছিলেন ইন্ডিয়া লাইভস ইন ভিলেজ। ভারতবর্ষ গ্রামে বসবাস করে, অর্থাৎ ভারতবর্ষের বেশিরভাগ মানুষই গ্রামে বসবাস করে। সুতরাং গ্রামের উন্নতি যদি আমরা করতে না পারি তাহলে কিন্তু ভারতবর্ষের সার্বিক উন্নতি হবে না। এবং এর জন্যই ফরমেশন অফ দ্য পঞ্চায়েত, এটাকে আমাদের রাষ্ট্রকে বলা হয়েছিল যে ফরমেশন অফ পঞ্চায়েত আর্টিকেল 40-র মধ্যে। পরবর্তীকালে এই আর্টিকেলটাকে মর্যাদা দিয়েই আমাদের এখানে পঞ্চায়েত রাজ 73rd এবং 74th অ্যামেন্ডমেন্টের মাধ্যমে পঞ্চায়েত রাজ এবং মিউনিসিপ্যালিটির কনসেপ্টটা আসে। ফলে আমাদের এখানে পঞ্চায়েত ইলেকশন রয়েছে, স্টেট ইলেকশন কমিশন, এই সমস্ত অস্তিত্ব আসে। এবং এই রুরাল এবং আরবান লোকাল বডিজ যেগুলো রয়েছে এর মধ্যেও কিন্তু আমাদের এডুকেশনের কথা বলা রয়েছে। এরপরে আমাদের যেটা বলা রয়েছে ফিফথ শিডিউল। আমাদের শিডিউল ছিল প্রথমে 8টা, বর্তমানে আমাদের শিডিউলের সংখ্যা আছে 12টা। এই 8টা শিডিউলের মধ্যে প্রথম শিডিউলটা যেমন আছে নেম অফ দ্য ইউনিয়ন অ্যান্ড নেম অফ দ্য স্টেটস অ্যান্ড ইটস ইউনিয়ন টেরিটরিজ, অর্থাৎ আমাদের প্রত্যেকটা রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর নাম। সুতরাং এই রকম আমাদের ফিফথ শিডিউলের মধ্যে কি আছে? ফিফথ শিডিউলের মধ্যে আছে আমাদের যে সমস্ত ট্রাইবাল এরিয়া রয়েছে, শিডিউলড এরিয়া এবং ট্রাইবাল এরিয়া গেছে, তাদের অ্যাডমিনিস্টার করার জন্য যে সমস্ত আইনগুলো সেগুলো আমাদের ফিফথ শিডিউলের মধ্যে আছে। এটাকে বলা হয় প্রভিশন রিলেটেড টু অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড কন্ট্রোল অফ শিডিউলড এরিয়া অ্যান্ড ট্রাইবাল এরিয়া। কিছু কিছু ভারতবর্ষের যেই জায়গা আছে, যে সমস্ত জায়গাগুলো শাসন ব্যবস্থা সম্পূর্ণ আলাদা রকম, অন্যান্য ভারতবর্ষের সঙ্গে যদি তুলনা করা হয় সেখানকার শাসন ব্যবস্থাটা সম্পূর্ণ রকম আলাদা রকম। সেই ফিফথ শিডিউলের মধ্যে আমরা এই সমস্ত শিডিউলড এরিয়া এবং ট্রাইবাল এরিয়া সম্বন্ধে আইন, তাদের অ্যাডমিনিস্ট্রেশন পদ্ধতিগুলো আমরা জানতে পারবো। যেমন আমাদের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের সেন্টিনেলস যেখানে আছে, এগুলো সমস্ত হলো কোনো সরকার এগুলোকে নির্বাচিত সরকার এখানে কোনো অ্যাডমিনিস্ট্রেশন করে না, এগুলো ভারত সরকার ফিফথ শিডিউলের বলে এগুলোর ওপরেই আপনার শাসন ব্যবস্থা পরিচালনা করে। সুতরাং ফিফথ শিডিউলের মধ্যে আমরা পাবো শিডিউলড এরিয়া এবং ট্রাইবাল এরিয়াগুলোর অ্যাডমিনিস্ট্রেশন সংক্রান্ত আইনগুলো। সিক্সথ শিডিউলের মধ্যে আমরা পাবো আসাম, মেঘালয়, মিজোরাম আর ত্রিপুরা, এই 4টে রাজ্যের কিছু কিছু অংশে শিডিউলড এরিয়া এবং ট্রাইবাল এরিয়া রয়েছে। এই সমস্ত এরিয়াগুলোর সম্বন্ধে তাদের অ্যাডমিনিস্ট্রেশন, তাদের কন্ট্রোল করার জন্য যে সমস্ত আইন সেগুলো রয়েছে সিক্সথ শিডিউলের মধ্যে। সুতরাং আমাদের 3 নম্বর অপশানও হবে না, 4 নম্বর অপশানও হবে না। এবার হলো সেভেন্থ শিডিউল। সেভেন্থ শিডিউলটা হলো আমাদের এখানে রয়েছে 3টে লিস্ট রয়েছে সেভেন্থ শিডিউলের মধ্যে। একটা হলো সেন্ট্রাল লিস্ট বা ইউনিয়ন লিস্ট, একটা হলো স্টেট লিস্ট, আর একটা হলো কনকারেন্ট লিস্ট। সেন্ট্রাল লিস্ট বলতে আমরা বুঝবো এখানে এমন কিছু সাবজেক্ট রয়েছে যে সাবজেক্টগুলোর উপর আইন তৈরি করার অধিকার একমাত্র সেন্ট্রাল গভর্নমেন্টের রয়েছে, স্টেট গভর্নমেন্টের নেই। আবার স্টেট লিস্টের মধ্যে আমরা কিছু এমন সাবজেক্ট পাবো যেগুলোর ওপরে আইন তৈরি করার অধিকার একমাত্র
রাজ্য সরকারের রয়েছে সেগুলোকে আমরা বলবো স্টেট লিস্ট। আর কিছু লিস্ট আছে, কিছু সাবজেক্ট আছে যে সাবজেক্টের ওপর কেন্দ্র সরকার, সেন্ট্রাল গভর্নমেন্টও আইন তৈরি করতে পারে এবং রাজ্য সরকারও আইন তৈরি করতে পারে, সেটাকে আমাদের বলা হয় কনকারেন্ট লিস্ট। অর্থাৎ ইউনিয়ন লিস্ট, স্টেট লিস্ট, কনকারেন্ট লিস্ট। একটা উদাহরণ দিলে বোঝা যাবে, যেমন ডিফেন্স, প্রতিরক্ষা সংক্রান্ত যে কিছু আইন, এগুলোর করার একমাত্র একচ্ছত্র অধিকার হচ্ছে আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট, অর্থাৎ গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার। সুতরাং এই ইউনিয়ন লিস্টের ডিফেন্স সংক্রান্ত আইন কিন্তু কোনো রাজ্য সরকার, রাজ্যের নির্বাচিত সরকার তার বিধানসভার মাধ্যমে তৈরি করতে পারবে না। কিন্তু স্টেট লিস্ট আবার যেগুলো রয়েছে সেগুলোতে আবার সেন্ট্রাল গভর্নমেন্ট পারবে না, যেমন ল অ্যান্ড অর্ডার, পুলিশ, এটা আমাদের স্টেট গভর্নমেন্টের স্টেট লিস্টের মধ্যে পড়ে, এটাতে সেন্ট্রাল গভর্নমেন্ট হস্তক্ষেপ করতে পারবে না। কিন্তু কনকারেন্ট লিস্ট যেটা রয়েছে সেটা হলো, যেমন শিক্ষাটা আছে কনকারেন্ট লিস্টের মাধ্যমে। কনকারেন্ট লিস্টের মধ্যে রয়েছে আমাদের শিক্ষা, এডুকেশন শব্দটা, অর্থাৎ শিক্ষার ওপরে রাজ্য সরকারও আইন তৈরি করতে পারে, কেন্দ্র সরকারও আইন তৈরি করতে পারে। এই শিক্ষা, এডুকেশন কথাটা, এডুকেশনটা প্রথমে ছিল আমাদের এটা স্টেট লিস্টের মধ্যে। পরবর্তীকালে ইন্দিরা গান্ধী শরণ সিং কমিটি বসিয়েছিলেন, এই শরণ সিং কমিটির রেকমেন্ডেশন অনুযায়ী এই শিক্ষা, এডুকেশন কথাটি, এডুকেশন যে সাবজেক্টটি যেটা স্টেট লিস্টের অন্তর্ভুক্ত ছিল, সেটা পরবর্তীকালে কনকারেন্ট লিস্টের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়। সুতরাং আমরা এখানে দেখলাম এডুকেশন কথাটা আমরা এক নম্বর অপশানে পাবো, যেটা হলো ডিপিএসপি, ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। 2 নম্বর অপশান রুরাল অ্যান্ড আরবান লোকাল বডিজ, তার মধ্যেও পাবো। আর 3 নম্বরে আমরা পাবো না, 4 নম্বরেও আমরা পাবো না, 5 নম্বরের 7 শিডিউলের কনকারেন্ট লিস্টের মধ্যে আমরা এডুকেশন শব্দটা পাবো। সুতরাং আমাদের অ্যান্সার হবে 1, 2 and 5। 1, 2, 5 আমাদের আছে এখানে অপশান সিতে। সো দ্য অ্যান্সার উইল গোজ টু দ্য অপশান সি, দ্যাট ইজ 1, 2 and 5 অনলি। আশা করি সবার বুঝতে পেরেছো, না বুঝতে পারলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরপরে আমাদের যে কোশ্চেনটা আছে সেই কোশ্চেনটা হলো, what will follow if a money bill is substantially amended by the রাজ্য সভা? আমি আগের দিন ভিডিওতে মানি বিল সম্বন্ধে অনেকটাই আলোচনা করেছিলাম। এখানে বলছে মানি বিল যদি রাজ্যসভা অ্যামেন্ড করে, অর্থাৎ কিছু সংশোধন করে, কিছু অ্যাড বা কিছু ডিলিট, কিছু সংযোগ বা কিছু বিয়োজন যদি করে, তাহলে কি হবে? A option. The Lok Sabha may still proceed with the bill accepting or not accepting the recommendation of the Rajya Sabha. মানি বিল যাতে রাজ্যসভা কিছু অ্যামেন্ডমেন্ট দিল, অর্থাৎ কিছু অ্যামেন্ডমেন্ট বলতে সংশোধন, কিছু আমার দিল, অ্যাড করতে দিল, অথবা কিছু ডিলিট করার জন্য কিছু একটা প্রস্তাব দিল, তখন সেক্ষেত্রে লোকসভা ওই অ্যামেন্ডমেন্টটা, ওই সংশোধনীটা গ্রহণ করতেও পারে, অথবা না গ্রহণ করেও, রাজ্যসভার ওই রেকমেন্ডেশনগুলো গ্রহণ না করেও এগিয়ে যেতে পারে মানি বিল সম্বন্ধে। 1 নম্বর অপশানে এটা বলা হলো। 2 নম্বর অপশানে যেটা বলা হচ্ছে সেটা হলো, দ্য লোকসভা ক্যান নট কনসিডার দ্য বিল ফার্দার। লোকসভা ওই বিলটা পুনরায় আর কোনো বিবেচনা করবে না। সি অপশানে বলা হলো, দ্য লোকসভা মে সেন্ড দ্য বিল টু দ্য রাজ্যসভা ফর রিকনসিডারেশন। রাজ্যসভা যে অ্যামেন্ডমেন্টগুলোর কথা বলেছিল, অর্থাৎ যে সংশোধনের কথাগুলো বলেছিল, সেই সংশোধনের কথাগুলো পুনরায় বিবেচনা করার জন্য রাজ্যসভার কাছে লোকসভা মানি বিলটা পাঠাবে। এটা হলো আমাদের 3 নম্বর অপশান। 4 নম্বর অপশান হলো, দ্য প্রেসিডেন্ট মে কল এ জয়েন্ট সিটিং ফর পাসিং দ্য বিল। এই মানি বিলটা পাস করানোর জন্য গভর্নমেন্ট, আমাদের প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া যিনি আছেন, তিনি আমাদের জয়েন্ট সিটিংয়ের কথা বলবে। জয়েন্ট সিটিং আমরা আগের দিন আলোচনা করেছিলাম যে জয়েন্ট সিটিং ডেডলক কন্ডিশনে হয়,
ডেডলক কন্ডিশনটা কি? একটা বিল দ্যাট ইজ এ সেট অফ ইনস্ট্রাকশন, সেটা আমাদের প্রথমে যে কোনো একটা হাউসে পেশ করা হলো, ধরা যাক লোকসভায় পেশ করা হলো, সেই বিলটা লোকসভা পাস হয়ে গেল। তারপরে সেই বিলটা কোথায় যাবে? সেকেন্ড হাউস দ্যাট ইজ রাজ্যসভা। রাজ্যসভায় গিয়ে সেই বিলটা এখন পাস হলো না। একটা জায়গায় লোকসভায় পাস হলো কিন্তু রাজ্যসভায় পাস হলো না, তখন সেটাকে আমরা বলবো ডেডলক কন্ডিশন। কোনো বিলের ক্ষেত্রে যদি ডেডলক কন্ডিশন হয়, তখন আমাদের প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া জয়েন্ট সিটিংয়ের, অর্থাৎ লোকসভা এবং রাজ্যসভাকে একসঙ্গে বসিয়ে সেই বিল সম্বন্ধে একটা জয়েন্ট সিটিং অ্যারেঞ্জমেন্ট করতে পারেন। এটা কি মানি বিলের ক্ষেত্রে সম্ভব? অবশ্যই নয়। একমাত্র অর্ডিনারি বিলের ক্ষেত্রেই প্রেসিডেন্ট এই সমস্ত জয়েন্ট সিটিংয়ের ব্যবস্থা করতে পারে। সুতরাং অপশান ডি আমার হবে না। প্রথম দিনের আলোচনায় আমি বলেছিলাম মানি বিলের ক্ষেত্রে পুরোপুরি ক্ষমতা রয়েছে লোকসভার। লোকসভা যদি মানি বিলটা পাস করিয়ে দেয় এবং লোকসভার পর থেকে যদি রাজ্যসভায় যায়, রাজ্যসভা যদি কোনো মানি বিল সম্বন্ধে যদি কোনো সংশোধনের কথা বলে, সেটা আমাদের লোকসভা গ্রহণ করতেও পারে অথবা নাও গ্রহণ করতে পারে, গ্রহণ করতেও পারে অথবা নাও গ্রহণ করতে পারে। সুতরাং আমাদের যে অপশান এ যেটা আছে, দ্য লোকসভা মে স্টিল প্রসিড দ্য বিল অ্যাকসেপ্টিং, অর্থাৎ গ্রহণ করতে পারে, অর নট অ্যাকসেপ্টিং দ্য রেকমেন্ডেশন অফ দ্য রাজ্যসভা। তাই রাজ্যসভা যে সমস্ত সুপারিশগুলো করলো, সেই সুপারিশগুলো আমাদের লোকসভা গ্রহণ করতে পারে অথবা নাও পারে। গ্রহণ করেও এগিয়ে যেতে পারে, না গ্রহণ করেও এগিয়ে যেতে পারে। সুতরাং আমাদের অপশান নাই এ যেটা রয়েছে সেটাই হবে আমাদের রাইট। বি অপশানটা একদমই হবে না। দ্য লোকসভা ক্যান নট কনসিডার দ্য বিল ফার্দার। লোকসভা কনসিডার করতে পারে যদি রাজ্যসভা, এটা পুরোপুরি ক্ষমতা হলো আমাদের লোকসভার উপর। লোকসভা সেই বিলটা সম্বন্ধে কোনো রেকমেন্ডেশন যেটা রাজ্যসভা করলো সেটা গ্রহণ করতেও পারে। 3 নম্বর অপশান যেটা বলা হচ্ছে, দ্য লোকসভা মে সেন্ড দ্য বিল মে সেন্ড দ্য বিল টু দ্য রাজ্যসভা ফর রিকনসিডারেশন, এবং পুনরায় বিবেচনা করার জন্য সেই বিলটাকে রাজ্যসভায় লোকসভা পাঠাবে, এটাও নয়। রাজ্যসভা যে রেকমেন্ডেশনটা করলো সেই রেকমেন্ডেশনটা লোকসভা গ্রহণ করতেও পারে অথবা নাও গ্রহণ করতে পারে। গ্রহণ করেও এগিয়ে যেতে পারে বিলটা পাস করানোর ক্ষেত্রে, আবার না গ্রহণ করেও এগিয়ে যেতে পারে। সুতরাং 9-এর অ্যান্সার হবে এ। দ্য লোকসভা মে স্টিল প্রসিড উইথ দ্য বিল অ্যাকসেপ্টিং or not accepting the recommendation of the Rajya Sabha. সুতরাং 9-এর অ্যান্সার হবে এ। 10 নম্বর কোশ্চেন আমরা দেখব, অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া ক্যান। আমাদের অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া যেটা রয়েছে, 1 নম্বর অপশানে বলা হচ্ছে টেক পার্ট ইন দ্য প্রসিডিংস অফ দ্য লোকসভা। লোকসভার প্রসিডিংসে, অর্থাৎ লোকসভার অধিবেশনে অ্যাটর্নি জেনারেল অংশগ্রহণ করতে পারে। 2 নম্বর অপশানে বলছে বি এ মেম্বার অফ দ্য কমিটি অফ দ্য লোকসভা। লোকসভার কোনো কমিটির একজন সদস্য হতে পারে। 3 নম্বরে বলা হচ্ছে স্পিক ইন দ্য লোকসভা। লোকসভায় অংশগ্রহণ করতে পারে এবং লোকসভায় কথা বলতে পারে। 4 নম্বর হলো ভোট ইন দ্য লোকসভা। লোকসভায় যখন ভোটাভুটি হয়, ভোটাভুটিতে অংশগ্রহণ করতে পারে। এখন আমাদেরকে জানতে হবে হু ইজ দ্য অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া। এখন আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, যে সেন্ট্রাল গভর্নমেন্ট যেটা রয়েছে, সেন্ট্রাল গভর্নমেন্টের উপরে এখন আমাদের কেউ যদি মামলা করে, অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্টের বিরুদ্ধে মামলা করলে সেন্ট্রাল গভর্নমেন্টকে ডিফেন্ড করার জন্য তার একজন ল অফিসার লাগবে, যে সেন্ট্রাল গভর্নমেন্টকে আইনিভাবে ডিফেন্ড করতে সাহায্য করবে। যিনি এই কাজটা করবেন তিনি হলেন আমাদের অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া। সুতরাং অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া হলো আমাদের ফার্স্ট ল অফিসার অফ দ্য ইন্ডিয়া। সেই অ্যাটর্নি জেনারেল
এই কথাটা আমাদের আর্টিকেল 76 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশনের মধ্যে যদি আমরা যাই, আর্টিকেল 76-এর মধ্যে অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়ার সম্বন্ধে আমরা জানতে পারবো, যেখানে বলা হচ্ছে ভারতবর্ষে একজন অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া থাকবেন। সেই অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া লোকসভার কিন্তু যে অধিবেশন হয় তাতে অংশগ্রহণ করতে পারবেন। 1 নম্বর অপশান ইজ রাইট। 2 নম্বর অপশান বলছে বি এ মেম্বার অফ দ্য কমিটি অফ দ্য লোকসভা। লোকসভার যে সমস্ত কমিটি হয় সেই সমস্ত কমিটির একজন মেম্বার হতে পারবে। দ্যাট ইজ অলসো রাইট, যে লোকসভার কোনো কমিটির মেম্বার বা সদস্য হতে পারেন। 3 নম্বর হলো স্পিক ইন দ্য লোকসভা, লোকসভায় বক্তব্য রাখতে পারেন। এটাও রাইট অ্যাবসলিউটলি, যে লোকসভায় উনি বক্তব্য রাখতে পারেন। 4 নম্বর অপশন যেটা বলা হচ্ছে ভোট ইন দ্য লোকসভা, লোকসভায় ভোটাভুটিতে অংশগ্রহণ করতে পারেন। এটি দ্যাট ইজ নট রাইট, বিকজ এটা একদমই ভুল। কারণ লোকসভার যে আমাদের মেম্বার 543, 543 জন যে ইলেক্টেড মেম্বার, যারা জেনারেল ইলেকশনের মাধ্যমে ইলেক্টেড হয়ে গেছে, যারা অর্থাৎ মেম্বার অফ পার্লামেন্ট ইন দ্য লোকসভা, তাদেরই একমাত্র অধিকার আছে লোকসভায় ভোটাভুটিতে অংশগ্রহণ করার। সুতরাং অপশান 1, 2, 3 ইজ রাইট। 4 নম্বর যে স্টেটমেন্ট যেটা রয়েছে সেটা ভুল। 1 নম্বর স্টেটমেন্ট রাইট, 2 নম্বর স্টেটমেন্ট রাইট, 3 নম্বর স্টেটমেন্ট অলসো রাইট। সুতরাং আমাদের অপশান সি, দ্যাট ইজ 1, 2 and 3, ইট উইল বি দ্য অ্যান্সার। 10 নম্বরের অ্যান্সারটা তাহলে হবে আমাদের সি। এই অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া আমাদের নিয়োগ করেন কে? প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। আর্টিকেল 76-এর মধ্যে অ্যাটর্নি জেনারেলের কথা বলা রয়েছে। অ্যাটর্নি জেনারেল হলেন আমাদের ভারতবর্ষের ফার্স্ট ল অফিসার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অ্যাটর্নি জেনারেল সম্বন্ধে কোশ্চেন পড়লে এর মধ্যে থেকেই আসবে, এর থেকে ডিটেলসে আর আসবে না। যদি আসে সেটা কোশ্চেনটাকে হার্ড, মডারেট টু হার্ড আমরা বলতে পারি। 11 নাম্বার যে আমাদের কোশ্চেন যেটা বলা হচ্ছে সেটা হলো ইকোনমিক জাস্টিস অফ দ্য অবজেক্টিভ অফ কনস্টিটিউশন হ্যাজ বিন অ্যাজ ওয়ান অফ দ্য ইন্ডিয়ান প্রোভাইডেড ইন এ অপশান দ্য প্রিয়াম্বল অ্যান্ড ফান্ডামেন্টাল রাইটস। প্রিয়াম্বল মানে হলো প্রস্তাবনা, ভূমিকা, যেটা পড়লে আমরা বুঝতে পারবো যে সংবিধানের মধ্যে কি লেখা আছে, সংবিধানটা কি ভাবধারায়, কি আইডিওলজি, সংবিধানটা কিসের ওপর বেস করে আছে। মানে একটা বই পড়লে তার ভূমিকা পড়লে আমরা যেমন বুঝতে পারি এই বইটা কি সম্বন্ধে হতে পারে, যুদ্ধ সংক্রান্ত, না এটা আমাদের কোনো চিকিৎসা বিজ্ঞান সংক্রান্ত, না এটা আমাদের এয়ারস্পেস সম্বন্ধে। বইয়ের একটা ভূমিকা পড়লে আমরা বুঝতে পারি। সেরকম আমাদের প্রিয়াম্বেল, প্রস্তাবনা যদি আমরা পড়ি তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের সংবিধানটা কীরকম, কিসের ওপর ভিত্তি করে আছে। 1 নম্বর হলো অপশানে বলা হচ্ছে প্রিয়াম্বেল অর ফান্ডামেন্টাল রাইটস। 2 নম্বরে বলা হচ্ছে প্রিয়াম্বেল অ্যান্ড ডিপিএসপি, অর্থাৎ প্রিয়াম্বেল এবং ডিপিএসপি, ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। সি বলা হচ্ছে দ্য ফান্ডামেন্টাল রাইটস অ্যান্ড দ্য ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, ফান্ডামেন্টাল রাইটস এবং ডিপিএসপি। আর 4 নম্বর বলা হচ্ছে নান অফ দ্য অ্যাবভ। ইকোনমিক জাস্টিস মানে হলো অর্থনৈতিক সাম্য। এই কথাটা আমরা কিন্তু প্রিয়াম্বেলের মধ্যে পাবো। প্রিয়াম্বেলের মধ্যে বলা হচ্ছে ভারতের প্রত্যেকটা নাগরিককে সোশ্যাল, ইকোনমিক্যাল এবং পলিটিক্যাল জাস্টিস, অর্থাৎ ইকোনমিক্যাল জাস্টিস, এই কথাটা আমরা প্রিয়াম্বেলের মধ্যে পাবো। ফান্ডামেন্টাল রাইটস না, আমরা পাবো না ফান্ডামেন্টাল রাইটসের মধ্যে। ডিপিএসপির মধ্যে কিন্তু আমরা ইকোনমিক জাস্টিসের কথা আমরা পাবো। সুতরাং আমাদের এখানে অপশানটা হয়ে যাবে বি, 11-র বি হবে অ্যান্সার, দ্য প্রিয়াম্বল অ্যান্ড দ্য ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। এর পরবর্তী অ্যান্সারগুলো আমরা পরবর্তী ভিডিওতে কভার করব। প্রত্যেককে সাবস্ক্রাইব এবং লাইক দেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে।